আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, কিছুক্ষণ আগে, আমি পুরোটা এখনো দেখতে পারিনি, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। তাতে যে টেলিভিশনের দুইটা শিরোনাম দেখছি, একটা হচ্ছে যে যথাসময়ে সঙ্গত কারণে আসতে পারেনি, দ্রুতই আসবো এবং নির্বাচনে অংশ নেব, এই একটা কথা বলেছেন। এটার আপনি কি দেখেছেন সাক্ষাৎকারটা? আমিও অর্ধেকটা দেখেছি। আমি আচ্ছা, অর্ধেকের একটু বেশি দেখেছি। অর্ধেকে আচ্ছা। ওটাই দেখছিলাম। ওটি হুম, দেখছিলাম, অর্ধেকের একটু বেশি আমার দেখা হয়ে গেছে already। আর আপনি এটা যদি শুধু, পুরোটা দেখেন তাও তো এটা হ্যাঁ, হ্যাঁ। অর্ধেকই হবে। কারণ এটা আচ্ছা, তো 2 খণ্ডে হবে, 2 দিনে হবে। কাজে আচ্ছা, আচ্ছা। আজকে সম্পূর্ণটা দেখার তো কোনো সুযোগ নাই। হয়তো এখন অর্ধেকটা দেখে আপনার কিছু একটা অংশ নিয়ে আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এই কথাটা উনি কি বললেন, তো এটা নিয়ে আপনি আলোচনা করলেন। পরে দেখা গেল পরের দিন আগামীকালকে হয়তো ওইটা ওখানে সমাধান আসছে। কিন্তু হুম, এই সাক্ষাৎকারটা সম্পূর্ণ হওয়ার পরে আমার মনে হয় আলোচনা হওয়া উচিত। তারপরে যতটুকু দেখেছি, উনি তো আমার ওনাকে আমার একটা কারণে খুব পছন্দই হয় যে উনি খুবই সতর্ক ভাবে এবং বেশ গুছিয়ে কথা বলেন। হুম, হুম, এটা আমার কাছে মনে হয় যে উনি খুবই কেয়ারফুলি কিন্তু মানে গুছিয়ে কথা বলেন। এবং মানে কোন বেফাস কথা আমি সাধারণত ওনার কাছ থেকে গত 1-1.5 বছর পাইনি। হয় না, অনেক সময় বলতে গেলে দু একটা বেফাস কথা অনেকে বলে ফেলে। আমাদের অনেক পলিটিক্যাল লিডারই বলে ফেলেন। ওনার যে মহাসচিব তিনিও তো যুক্তরাষ্ট্রে বসে কথা যেগুলি বলেছেন, এটা বেফাস কথা। এবং ওই কথার পক্ষে তো পরে উনি আর কোনো ওই কথাকে উনি জাস্টিফাই করার জন্য চেষ্টা করেন না, কারণ উনি নিজেই বুঝে গেছেন ওটা বলা ওনার ঠিক হয় নাই। তো কোন কথাটা? ওই যে ইউনূসের মাঝে প্রতিচ্ছবি দেখতে পান। হ্যাঁ, জিয়াউর উনি রহমান। ইউনিসেফ মানে যে এই জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, এটা একটা বেফাস কথা ছিল। এটা হয়, কিন্তু এটা উনি হৃদয় থেকে বলেছেন তাও হতে পারে, আমি জানি না। তো আমার কেন যেন মনে হয় যে ওনার রাজনীতি যতটুকু বুঝি এটা হওয়ার কথা না, যাই হোক anyway। কিন্তু আমি তারেক রহমানকে প্রশংসা করি যে উনি অনেকদিন ধরে তো উনি আপনার অনলাইনে কথাবার্তা বলেন। হুম, হুম, যখন নাকি কোনো সামনে জনসভা থাকে, নিজে জনসভার মাঝখানে কেউ থাকে, চারিদিকে স্লোগান হচ্ছে, মানুষের ভিড়, এই সমস্ত ঘটনা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে। হুম, হুম, কিন্তু উনি জনসভায় থাকেন, কিন্তু ওই সময়টা উনি কিন্তু জনসভার বাইরে থেকে জনসভায় থাকেন। হুম, ওনার চিত্র দেখা যায়, উনি জনসভার ছবি দেখেন, জনগণও ওনার ছবি দেখেন। এবং হুম, উনি হুম, একটা ঘরে বসে উনি কথাগুলো বলেন, ঠান্ডা মাথায় বলেন। এবং এই বলতে 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 আমার ধারণা ওনার অভ্যাস হয়ে গেছে যে বেফাস কথা কিভাবে থামিয়ে রাখা যায়। তো হুম, এখানে উনি যা যা বলেছেন খুবই সতর্ক ভাবে বলেছেন। হুম, এবং উম, সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ওনার কাছ থেকে কিছু বেফাস কথা হুম, হুম, শুনতে চেয়েছিলাম এই কারণে যে এত নিয়ন্ত্রিত কথাবার্তা হওয়ার দরকার নাই। হুম, হুম, মানে এখন এই যে বলেন না যে বাঙালি একটা রোগ আছে যে ভালো দিলেও বলে কি এত ভালো কেন। এখন হয়তো আমার ওই রোগটা ধরছে। কারণ এই যে কথাটা বললেন যে সঙ্গত কারণে আসেন নাই, এই কথাটায় আমি হ্যাপি না। হ্যাপি না এই কারণে, আমি বুঝতে চাই সঙ্গত কারণটা কি। হুম, কারণ আমি যদি না বুঝি, দেখা যাবে ওনার যদি এটাই প্র্যাকটিস হয়ে যায় পরবর্তী সময়েও, দেখা যাবে উনি আর কোনো একটা কাজ করেন আমি সঙ্গত কারণে এটা করেছি। যেমন ইউনূস সাহেব অনেক কিছু করতেছেন, কেন নির্বাচনটা ডিসেম্বরে না নির্বাচনটা ফেব্রুয়ারিতে, উনি বলে দিলেন সঙ্গত কারণে নির্বাচনটা ফেব্রুয়ারিতে। কিন্তু আমি হুম, পাবলিক, আমি কিছুই বুঝি না, আমি একটা মূর্খ মানুষ ধরেন, আমি জানতে চাই ভাই সঙ্গত কারণটা কি। হুম, আপনি আমাকে বলবেন না, আপনি তো আমার লিডার। হুম, হুম, আমি তো আপনাকে আমার কাছে পরিষ্কার দেখতে চাই। হুম, হুম, কারণ আপনার কাছে গোপন কিছু একটা আছে সঙ্গ, যেটা আপনি বুঝতেছেন এবং আপনি সঙ্গত কারণ বলতেছেন, আপনি বলেন না, আপনার নেতারা বলে না, কেউ বলে না। হুম, হুম, তাহলে আমরা যারা সমর্থক, যারা আপনাকে ভোট দিতে চাই, আমরা কিভাবে হ্যাপি হব? হুম, হুম, আমি ভাই হ্যাপি হতে চাই। আমি হুম, সবকিছু নিয়ে প্রশ্ন করতে চাই, এটা আমার স্বভাব। এখন এটা যদি বলেন যে না তোমার এটা বেয়ারা স্বভাব, হতে পারে বেয়ারা স্বভাব, কিন্তু বেয়ারা স্বভাব নিয়ে তো আর দূরে আসছি, বাকি জীবনে বেয়ারা স্বভাব নিয়ে থাকতে চাই। হুম, হুম, হুম। না, আরেকটা ব্যাপার হলো যে ওই যে এই যে শিগগিরই আসবো নির্বাচন সময়, এই যে এই দেরি হওয়ার কারণে দল কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? অবশ্যই হয়েছে, হচ্ছে না না হয়েছে অলরেডি অনেক।
আপনি যদি বলতেন যে গত সেপ্টেম্বরে, গত অক্টোবরে, গত বছরের অক্টোবরে, গত বছর নভেম্বরে যে কাউকে জিজ্ঞাসা করতেন, মানুষ বলতো বিএনপি 200-250 উপরে সিট পাবে। এটা আপনি আপনি শুনছেন কিনা জানি না, আমি বহুজনের কাছ থেকে শুনছি বিএনপি 250 উপরে সিট পাবে। এখন বলে, এখন বলে বলে না। এর পেছনে যদি 10টা কারণ থাকে অথবা যদি 100টা কারণ থাকে, এই 100টা কারণের মধ্যে একটা কারণ হলো উনি আসেন না। উনি কেন আসেন না? কোনো ব্যাখ্যা নাই, কিন্তু কেউ কোনো ব্যাখ্যা দেয় না এই পর্যন্ত। ব্যাখ্যাহীন কোনো প্রশ্ন, ব্যাখ্যাহীন কোনো জবাব, এটা মানুষকে সন্তুষ্ট করে না। আর মানুষ যখন অসন্তুষ্ট হয়, মানুষ তখন নানা ধরনের সন্দেহ করে, নানা ধরনের নিজেদের মধ্যে নানা গুজব জন্ম দেয়। এই গুজব নিয়ে আলোচনা করে, এই আলোচনাগুলি বাড়তে থাকে। এটা হয়তো উনি বলবেন যে আমি এসে এটা থামিয়ে দেবো, হয়তো থামিয়ে দিবেন, কোনো সন্দেহ নেই। হয়তো তার এই আত্মবিশ্বাসটা আছে, আমিও ফিল করি। কিন্তু এর মধ্যে কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আনরিপেয়ারেবল, ওটা রিপেয়ার করা যাবে না। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার, উনি বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড জনগণ, কিন্তু তাহলে ইউনূস সাহেবের একটা বক্তব্যের সাথে এটা একদম বিপরীত হয়ে গেল নাকি একই রকম? উনি যেটা বলেছেন তার সঙ্গে আমি 100 ভাগ একমত। আমি আচ্ছা। তারেক রহমানের সঙ্গে 100 ভাগ একমত হুম। যে আন্দোলনের মাস্টার মাইন্ড জনগণ। এই আন্দোলনের সময়ের প্রয়োজনে কেউ কেউ সামনে ছিল, কেউ পেছনে ছিল, কেউ মাঝখানে ছিল। কিন্তু যে সামনে ছিল তার ভূমিকা সবচেয়ে বেশি, এটা আমি মনে করি না। যদি আন্দোলনের মাস্টার মাইন্ড এই স্টুডেন্টরা হতেন, তাহলে তাদের বর্তমান আচরণে সে আন্দোলনের কোনো কিছু টের পাই না কেন? এই আন্দোলনের কি এটাই ছিল, লক্ষ্য ছিল যে আমি মন্ত্রী হব? এই আন্দোলনে কি এটাই লক্ষ্য ছিল মন্ত্রী হয়ে আমি বিতর্কের জন্ম দেব? উনি কি বিতর্কের জন্ম দেন নাই? ওনারা কি বিতর্কের জন্ম দেন নাই? দিয়েছেন। কালকে দেখলাম নাহিদ ইসলাম বলতেছেন যে ছাত্ররা না থাকলে এই সরকার 3 মাসও টিকতো না। কথাটা সত্য, কথাটা অসত্য, আসলে টিকতো না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সরকারকে টিকে রাখাই কি আন্দোলনের মূল লক্ষ্য ছিল? আপনারা এই কথা জবাব দেন। এই সরকারকে টিকে রাখার জন্য কি আন্দোলন হয়েছে? নূরজাহান বেগমকে স্বাস্থ্যমন্ত্রী, আদিলুর রহমান খানকে পূর্তমন্ত্রী, রিজওয়ানা হাসানকে পরিবেশ মন্ত্রী, এটা বানানোর জন্য কি আন্দোলন করছিলাম আমরা? এই আন্দোলনে এদের কি ভূমিকা? আন্দোলনে আমাদের ভূমিকা আছে। আমি আমার জায়গা থেকে আন্দোলন, আমি আমার জায়গা থেকে আমি ঝুঁকি নিয়েছি। ও কি ঝুঁকি নিচ্ছে? নূরজাহান বেগম কিসের ঝুঁকি নিচ্ছে? এবং এই লোকগুলির হাতে পড়ে এই সেক্টরগুলি শেষ হয়ে গেছে, এবং তারা নিজেদের এই বাহাদুরি নিজেদের ব্যক্তিগত জীবন যাপনে নিজেদের এলাকায় দেখানো শুরু করছে। খবর তো পাই কিছু, পাই তো। আবার ধরেন আপনার যেমন কোন কোন উপদেষ্টা আছেন ভালো করেছেন, তো ওনাদের আন্দোলনের ভূমিকা ছিল কি ছিল না নিয়ে প্রশ্ন আমরা করতে রাজি না, কারণ আমি মনে করি ওনারা কাজটা করতেছেন। আপনি যদি কাজটা করতেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে আমরা কোনো প্রশ্ন করতাম না। অথরগুলো কাজ করবে কিভাবে? তো ওইটাই হয়েছে, বিষয়টা তো ওইটাই হয়েছে। যে কারণে তারা যে কাজটা করেছে, তারা যে কাজটা করেছে, সেই কাজটা আমি মনে করি যে তারা আই সরকারকে টিকিয়ে রেখেছে। ঠিক আছে, টিকিয়ে রেখেছেন, কিন্তু টিকিয়ে রেখে তো অন্যায় করেছেন। আপনাকে তো এই সরকারকে টিকিয়ে রাখার জন্য পাঠানো হয় নাই। এই প্রসঙ্গেই নাহিদ ইসলামের কথা হলো, উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে, এটা কেন বলবো? কিন্তু ঠিকই আছে, কথা সে একটু আগেই বলছে যে এরা অনেক দুর্নীতি করছে, এরা হয়তো নিজেদের কর্মকাণ্ডকে জনগণের কাছে জাস্টিফাই করতে পারবে না, এই জন্য তারা সেলফ এক্সিটের কথা ভাবছে। যে তারা হয়তো কোন একটা পলিটিক্যাল পার্টিকে ধরে তারা হয়তো ও চলে যাবে। তো এই উপদেষ্টাদের মধ্যে তো ওনাদেরও দুইজন আছে, তাহলে কি ওনাদের সহ বলতেছে নাকি সবগুলি? কিন্তু মানে ভাষা ভাষা কোনো স্পেসিফিক না। না, আমি তো মনে করি এই যে ভাষা ভাষা কথা শুনলে ভাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। যে যে কথা এতক্ষণ বললাম, আপনি যদি মনে করেন যে এরা পারছে না, আপনি যদি মনে করেন এরা এমন কিছু করছে যেটা জনগণ জানছে না, অথবা তাদের কোনো কোনো কাজ মানে এই
দেশের জন্য ইতিবাচক নয়, দেশের পক্ষে নয়, তাহলে সেই কথাটা আপনি প্রকাশ কেন করেন না? দেখেন, তো নাহিদ আমি ইসলাম কিন্তু একটা জিনিস খুবই অপছন্দ করি নাহিদ ভাই। ইসলাম কিভাবে প্রকাশ করবে? আবার বলতেছে যে তাদের মনে হয় ভুলই ছিল, যে আন্দোলনের মানে এই পরবর্তীতে মূল চালিকা শক্তি হওয়া উচিত ছিল, হ্যাঁ, না, আমি তাই তো? আমি কিন্তু ওই কথা বলি যে উনি যখন বললেন যে কেউ 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 ভাই, নামটা বলেন, হ্যাঁ, হ্যাঁ। নামটা বলেন। কারণ হুম, যারা এই কাজটা করতেছে, যারা যাদেরকে উনি ইঙ্গিত করছেন, তারা কি দেশের জন্য ভালো করছে? করছে না তো। হুম, এখন যদি হুম, তারা দেশের জন্য ক্ষতিকর হয়, আপনার নাম বলতে সমস্যাটা কি? নাম বলেন। দিদি ভাই, আপনার কাছে খেয়াল, আপনি বেশি খেয়াল আছে, আমরা তো দীর্ঘদিন একসঙ্গে চাকরি করছি, একসঙ্গে বসছি, বিভিন্ন জায়গায় গেছি। আপনি জানেন, আমি কিন্তু আমার কিন্তু একটা স্বভাব, আপনাকে আমি বলছি যে আমার কাছে কেউ কোনো গোপন কথা বলেন না। এটাকে হুম, আপনি হুম, খেয়াল আছে কিনা? আমি কিন্তু বলছি, আমার কাছে হুম, গোপন কথা বলেন হুম, না, আমি কিন্তু এটা গোপন রাখতে পারবো না। হুম, আমার হুম, কাছে কোনো হুম, গোপন নাই। আপনি যা হুম, পারবেন, আপনি আমাকে বললেন কেন? আপনি আমাকে বললেন, হুম, আমাকে জানালেন, আমি জানবো, কিন্তু আমি চুপ করে থাকবো, এটা তো হয় না। হুম, হুম, আমি হুম। জানলে আমিও জানাবো। এখন উনি জানেন যে কোন কোন উপদেষ্টা কি কি করতেছে, কোন কোন উপদেষ্টা আন্দোলনের সঙ্গে বিট্রে করছে। উনি বলছেন কথা, বিট্রে শব্দটা উনি ইউজ করছেন। হুম, কার হুম। কার সেফ এক্সিট নিতে চাচ্ছে, কারণ সেফ এক্সিট কেন, কোন 2 নম্বরই করছে এই জন্য সেফ এক্সিট। এখন কে কে সেফ এক্সিট নিতে চান, উনি কিন্তু সব জানেন, কিন্তু বলেন না। কেন বলেন না? তার মানে দর কষাকষির একটা আকাঙ্ক্ষা এখন ওনার মধ্যে রয়ে গেছে। অথবা এমনও হতে পারে উনিও কিছু করছেন, উনি ভয় পাচ্ছেন, আমি ওদেরটা বলে যদি আমারটাও বলে দেয়, এটাও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু আমরা তো জানি যে মানে এই নির্বাচনের পর পরবর্তী সরকার যদি আসে, সেটা বিএনপি অথবা জামাত আসবে। তো বিএনপি জামাত তো এই সরকারের সহযোগী, তো তারপরেও সেফ এক্সিট দরকার। আমার মনে হয়, আমার মনে হয় কেন, বিএনপি এবং জামাত যখন বলে যে আমরা এই সরকার, তারা তো বলে না, তাদেরকে সামনে রেখে প্রেস সেক্রেটারি বলে যে উনি আমরা এরা হলে আমাদের সরকারের অংশীদার। তো এটা যখন তারা বলে অথবা শুনে, তারা সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনে তারা অংশ নিতে চায়, এটাকে মাথায় রেখে তারা কিছু জবাব দেয় না। কিন্তু বাস্তবে যখন তারা ক্ষমতায় যাবে, তখন দুর্নীতিগুলি তারা ধরবে, আমি একেবারে নিশ্চিত। হুম, আপনি দেখেন, একটা একটা করে দুর্নীতি ধরবে। ধরবে কেন সেটাও বলি আপনাকে। ধরবে হলো জনগণের কাছে নিজের যে একটা দুর্নীতি বিরোধী ইমেজ, এটা প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে ধরতে হবে। হুম, হুম। না ধরলে তারা জনগণের কাছে তারা যাকে চেঞ্জ করতে চাচ্ছে এটা তাদের বোঝাতে হবে, এবং বোঝানোর জন্য হলেও ধরতে হবে। আপনি নিশ্চিত থাকেন, এখন যারা সুবিধাভোগী তাদের অনেকেই ধরা খাবেন। হুম। বিষয়টা কি এমন নাকি নাহিদ ইসলাম একটু হতাশ, খুব মানে ক্ষোভের থেকে এই কথাগুলি বলতেছে এখন হঠাৎ তারা? তো বটেই। কোথায় একদিন বলছে না, তারা কথা রাখে না, কে জানি বলছিল একবার। তো কথাটা হ্যাঁ, কিন্তু ঠিক। দেখেন, আমি বলি কেন কথা রাখে না, তাকে ওখান থেকে বের করে, ওখান থেকে বলতে তোমরা ওখানে যাও, আবার তোমার আগামী, তুমি আগামীতে প্রধানমন্ত্রী হবা বলছিল না, প্রেস সেক্রেটারি। হ্যাঁ, এখন হ্যাঁ। উনি দেখেন যে প্রধানমন্ত্রী কি, মন্ত্রী তো দূরের কথা, এমপি হইতে পারে না। তাহলে তো সে তো বলবেই তারা কথা দিয়ে কথা রাখে নাই, স্বাভাবিক। হুম, হুম, কিন্তু তার জীবন থেকে বলতেছে। তার দলের কি অবস্থা বলেন আপনি? তার দলের গ্রহণযোগ্যতা কোথায় যে ঠিকছে এখন, বলেন কেন? হুম। এই কারণটা কি, এটাকে বিশ্লেষণ করতে হবে। তবে নাইজের জন্য একটা কথা আমার ভালো লাগছে, যে তারা এই নির্বাচন নিয়ে অগ্রসর হচ্ছে না, তাদের গন্তব্য আরো অনেক দূর। আমি মনে করি ওইটাই ঠিক। ওই যে বলে না, হুম, যে সোনা পুরে পুরে খাঁটি হয়। হুম, হুম, হুম। তো ওনারা এখন করতেছেন, এই পুরার একটু জ্বালা আছে, এই জ্বালা লাগতেছে, লাগুক, এটা লাগা ভালো। লেগে থাকলে এই দল একদিন অনেক দূর যাবে। যাক, আপনার আশীর্বাদ থাকলেই হয়। ওকে, মাকসুদ কামাল, তাহলে শেষ করি। দর্শক, আমাদের সমসাময়িক অন্তত দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।